তুহিন সকালবেলা ভার্সিটির জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল, কারণ আজকে তার ভার্সিটির প্রথম দিন। অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে সে, আর এই কারণে মনের মধ্যে অনেক আনন্দ। তুহিন তাড়াতাড়ি করে নাস্তা সেরে একটা রিক্সা নিয়ে চলে আসলো ভার্সিটির গেটের সামনে আসতেই চোখে পড়ল বিচিত্র রকমের কিছু মানুষজন। কেউ আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কেউ কান ধরে উঠবোস করছেন। তুহিন ভার্সিটি লাইফ সম্পর্কে কোনো কিছুই জানে না। সেটা এমনিতেই সহজ সরল, আর এই কারণেই তেমন কিছু তার বোঝার ক্ষমতা নেই। তুহিন আর কিছু না ভেবে সেম ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। ভার্সিটির ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারলো সবাই গোল করে দাঁড়িয়ে কি যেন দেখছেন। তুহিনও দেখার জন্য তাড়াতাড়ি করেন সেখানে চলে আসলো, আর ওখানে এসে দেখতে পারলো একটা ছেলেকে ইচ্ছে মতো পেটাচ্ছে একটা মেয়েটা হলো মডার্ন টাইপের। আর এগুলো তুহিন দেখার পরেই পেছনে ফিরে আসলো। পেছনে ফিরে যখনই ক্লাসের দিকে যেতে যাবে তখনই কয়েকটা ছেলে তুহিনকে ডাক দেয়। আর ছেলেগুলোর কাছে তুহিন আসার পরে ছেলেগুলো তুহিনকে কোনো কিছু না বলেই তুহিনকে একটা থাপ্পড় দিয়ে দেয়। তুহিন গালে হাত দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আর তখন ওখান থেকে একটা ছেলে তুহিনকে বলতে লাগলো, তো সাহস তো কম নয়, তুই এই ভার্সিটিতে নতুন এসেছিস, অথচ আমাদেরকে সালাম না দিয়ে ভিতরে চলে যাচ্ছিস। এই ভার্সিটিতে আমরা যা বলবো তাই করতে হবে। যদি ওর ব্যতিক্রম কোনো কিছু দেখেছি তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। ফার্স্ট ইয়ারের পোলাপানের এমনিতেই আমাদের সহ্য হয় না। এই কথাগুলি শোনার পরে তুহিন আসলেই বুঝতে চেষ্টা করছে তাকে কী জন্য থাপ্পড় মারা হলো। আর ছেলেটা তাকে এসব কথা কেন বলছে। তুহিন চুপ করেছিল, আর তখন ছেলেটা তুহিনের চুপ করে থাকা দেখে আরও একটা থাপ্পড় দিয়ে একটা ধাক্কা মারলো। আর ধাক্কা মারার সাথে সাথে তুহিন কিছুটা দূরে গিয়ে মাটিতে পড়ে গেল। তুহিন মাটি থেকে উঠে ময়লাগুলো ঝাড়তে শুরু করলো। আর তখন ছেলেটা আবারও বলতে লাগলো, শোন, এখন থেকে আমাদেরকে সালাম দিয়ে চলাফেরা করবি। যখনই দেখবে তখনই আমাদেরকে সালাম দিবি, এর জন্য কোনো ব্যতিক্রম হয় না। এদিকে তুহিন আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে চলে আসলো ক্লাসের শেষে তার নিজের মতো করে বসে আছে। তুহিনের পরিবারের সবাই আছে, তবে সে তত বড়লোক ঘরের ছেলে নয়, সে মধ্যবিত্ত পরিবারের সন্তান, বড় ছেলে। তুহিন ক্লাস শেষ করার পরেই যখনই ক্লাস থেকে বের হতে যাবে তখনই তুহিনের একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে যায়। আর তুহিন তাকে সরি বলে সামনে থেকে যেতে শুরু করলো। মেয়েটাও তুহিনকে দেখে ভালো লেগে গেল, কারণ আজ পর্যন্ত নীলাকে কেউ সরি বলেনি। সবাই ইচ্ছে করে ধাক্কা দিয়ে চলে যায়, গায়ের সাথে লাগাতে চায়। নীলা ছেলেটার দিকে তাকিয়ে আছে, ছেলেটাকে দেখে বেশ ভদ্র মনে হচ্ছে। নীলা তখন তুহিনের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে গেল, আর এগিয়ে যাওয়ার পরে তুহিনকে তখন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে ধাক্কা দিয়ে সরি বলে চলে যাচ্ছেন? আর কোনো কিছু বললেন না যে? শুধু সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আসলে আপু, আমি আপনাকে দেখতে পারিনি, তার জন্যই ধাক্কাটা লেগে গেছে। সরি আপু, আবারও সরি বলছি, আমাকে ক্ষমা করে দেবেন। এই কথা বলার পরে তুহিন আবারও যেতে শুরু করলো। নীলা এসেছিল ছেলেটার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ছেলেটা তো কথাই বলতে চাচ্ছে না। এমনিতেই থাকলে অন্য কেউ নীলার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যেত, কিন্তু এই ছেলেটা দেখছি ব্যতিক্রম, এটাই ভাবছে নীলা। এদিকে তুহিন সোজা বাসার দিকে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লো টিউশনি করানোর জন্য। সন্ধ্যা পর্যন্ত টিউশনি করিয়ে যখনই বাসায় ফিরছিল তখনই হঠাৎ করে উপর থেকে পানি পড়লো তার গায়ের উপর। সেই ফুটপাথ দিয়েই হেঁটে যাচ্ছিল, আর তুহিনের পুরো মেজাজ খারাপ হয়ে গেল। তুহিন উপরে তাকে দেখতে পেল বারান্দা থেকে কেউ যেন তার উপর পানি দিয়ে দৌড়ে চলে গেছে। তুহিন কোনো কিছু বলতে গিয়েও বলতে পারল না। তারপর কোনো কিছু না বলেই চলে আসলো বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে আছে, আর ভাবছে সকালের মেয়েটা কি তার সঙ্গে ইচ্ছে করে কথা বলতে এসেছিল। তুহিনের সঙ্গে এই প্রথম কোনো মেয়ে বন্ধুত্ব করার জন্য হয়তো এসেছিল, কিন্তু তুহিন কোনো পাত্তাই দেয়নি। তুহিনের এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগছে। আরে হঠাৎ করেই তার মা রুমে প্রবেশ করলো। তুহিন শোয়া থেকে বসে পড়লো, আর তখন তুহিনকে বলতে লাগলো, তুহিন, এভাবে তো আর চলা যাচ্ছে না, কারণ তোর বাবা তো আর সংসারটা চালাতে পারছে না। তুই তো নিজের খরচটা যদি চালাতে পারতি তাহলে তো ভালো হতো।
কারণ তোর বাবারও তো বয়স হয়েছে, তারও তো একটু আরাম দরকার, তাই না? মা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। ঠিক আছে, তোমরা সামনের সপ্তাহেই তোমরা গ্রামে চলে যেও, আমি এখানে একাই থাকবো। আমি হয়তো একটা ম্যাচে উঠে পড়বো আর বাসাটা ছেড়ে দেব, সমস্যা কি? দেখ, তুই একা না যে তোর পিছনে সমস্ত টাকা পয়সা খরচ করে তোকে পড়াশোনা করাবো। কারণ তোর চিন্তা করতে হবে, তোর একটা বোন আছে, ওর বিয়ে শাদী দেওয়া লাগবে, সেটার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। আর তাছাড়া আমাদের তো আর এত সামর্থ্য নেই, তাই বলছিলাম গ্রামে গিয়ে থাকার জন্য। আমরা সামনের সপ্তাহে গ্রামে চলে যাই, আর ওখানে কোনো একটা কলেজে রিমিকে ভর্তি করিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। পরে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তোর যদি চাকরি বাকরি হয়, তখন তাকে ঢাকায় এনে তোর ভার্সিটিতে ভর্তি করিয়ে দিস। আপাতত ওখানে থেকেই পড়াশোনা করুক। হ্যাঁ মা, আমিও এটাই ভাবছিলাম, কিন্তু তোমাকে বলতে পারছিলাম না ব্যস্ততার কারণে। তুমি আমার মনের কথাটা বলেছ, ঠিক আছে। তোমরা সামনের সপ্তাহে চলে যাও গ্রামে, আর ওখানেও তো গ্রামের জমিগুলো দেখার প্রয়োজন। ওখানে তো না থাকলে সমস্যা, এমনিতেই মানুষজন সব কিছু নিয়ে গেছে, আর যেটা আছে সেটাও যদি নিয়ে যায় তাহলে তার চলবে না। আর বাবারও তো গ্রামেই থাকার ইচ্ছা, কারণ চাকরিতে তো অবসর নিয়েছে। ঠিক আছে, তাহলে আমি বাড়িওয়ালাকে আজকেই না করে দিচ্ছি, যেন আর কোনো পরে কথা বলতে না পারে। আর তুই ভালো একটা মেসে উঠে পড়িস, আর ওখান থেকে তোর ভার্সিটিতে আসবো, পড়াশোনাটা চালিয়ে যাস। আরও কিছুক্ষণ কথা বলার পরে তুহিনের মা রুম থেকে বেরিয়ে গেল। আর এদিকে তুহিনের মাথায় নানা রকম টেনশন এসে গেছে অলরেডি, কারণ তারা এখন পুরো পরিবারের দায়িত্বটা হয়তো নেওয়া লাগবে। আর এসব ভাবতে ভাবতেই এতদিন কখন যে ঘুমিয়ে গেল সে বুঝতেই পারল না। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করতে যাবে, তখনই তাকে পেছন থেকে কেউ যেন ডাকতে লাগলো। সে পেছনে তাকে দেখতে পারলো কালকে সেই মেয়েটা তখন কাছাকাছি এসে বলতে লাগলো, কি ব্যাপার? আমি আপনাকে পেছন থেকে ডাকছি, আর অথচ আপনি না শুনে চলে যাচ্ছিলেন। আমরা তো একই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, তা বন্ধুত্বপূর্ণ আচরণ তো করতে পারেন। আসলে কালকে মুড একটু খারাপ ছিল, তো তার জন্য আর কি আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আচ্ছা চলুন ভেতরে যাওয়া যাক, ক্লাসের সময় হয়ে গেল মনে হয়। নীলা এবং তুহিন দুজনে কথা বলতে বলতে ভেতরে চলে আসলো। নীলার সঙ্গে তুহিনের বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। এই অল্প সময়ের মধ্যেই নীলা এবং তুহিন ক্লাস শেষ করে বের হচ্ছিল। আর তখন নীলা তাকে বলল, আমরা যদি একই সঙ্গে পড়াশোনা করি তাহলে আমরা তুই করে বলবো, ঠিক আছে? ডিপার্টমেন্ট এক হতে পারে, আর আমি থার্ড ইয়ার, তো কী হয়েছে? আমরা তো সমবয়সী, তাই না? তাই তুই করেই বলবো। দেখুন, আপনি আমার থেকে 2 বছরের সিনিয়র, আপনি থার্ড ইয়ারে আর আমি ফার্স্ট ইয়ারে, এটা কখনোই হয় না। আমি আপনাকে আপনি করে বলবো, আপনি না হয় আমাকে তুই করে বলবেন, আমি আপনার জুনিয়র। আরে ম্যান, এত ভাবার কি আছে? আমরা দুজনেই তুই করে বলবো, না হলে দুজনে আপনি করে বলবো। আমার একা তুই করে বলাটা উচিত হবে না, আর আমি তো মাত্র 2 বছর, আজকাল এসব ধরা যায় না। ঠিক আছে, চেষ্টা করব আপনাকে তুই করে বলার জন্য, তবে মনে হয় না আপনাকে তুই বলে ডাকতে পারবো। ঠিক আছে, তাহলে দুজনে তুমি করেই বলবো। একথা বলতে বলতেই তারা হেঁটে যেতে লাগলো। আর এদিকে নীলাও একটা রিক্সা নিয়ে তার বাসায় চলে আসে। গাড়ির দিকে হাঁটতে হাঁটতে তুহিন তার বাসায় চলে আসলো। বাসায় এসে কাজ করতে লাগলো, কারণ তারা সবাই বাড়িতে চলে যাবে, তাই ওদেরকে গোছগাছ করে দেওয়াটা তার প্রয়োজন। আর বিকেলবেলা তুহিন কাজগুলো শেষ করে টিউশনি করাতে চলে গেল। আর টিউশনি করানো শেষ করে এসে ভালো ম্যাচে থাকার জন্য খোঁজ করতে লাগলো, আর পেয়েও গেল তার বন্ধুদের মাধ্যমে। আর এদিকে নীলা সন্ধ্যার পরে ড্রয়িং রুমে কয়েকজনকে বসে থাকতে দেখলো। লোকগুলোকে এসে চিনতে পারছিল না, তাই নীলা তাড়াতাড়ি তার মায়ের কাছে চলে যায়। জিজ্ঞেস করার জন্য তার মা তাকে উত্তর দিল, তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে আয়, ওদের সামনে যেতে হবে। আর কোনো কথা বলবি না, তুই যা বলার পরে বলবি, আগে ওদেরকে বিদায় করতে হবে, এখন যা। নীলার মা বেশ মোটা গলায় এই কথাটা বলে গেল। আর নীলাও রেডি হয়ে ওদের সামনে চলে আসলো। এটা ছাড়া কোনো কিছু করার নেই, সে জানে তার মা যেটা বলবে সেটাই করবেন। তার মায়ের ভয়ের কারণে সে সবার সামনে এসে পুতুলের মতো বসে আছে। পাত্রপক্ষ তাকে এটা ওটা জিজ্ঞেস করছে, আর সেও খুবই ভদ্রতার সাথে সেগুলোর উত্তর দিচ্ছেন।
আর কিছুক্ষণ এভাবে চলার পরেই সে রুমে চলে আসলো। রুমে আসার পরে তার মেজাজ পুরোটাই খারাপ হয়ে গেছে। আর এদিকে পাত্রপক্ষ কথা বলা শেষ করে বাসা থেকে চলে গেল। আর এদিকে নীলার মা আবারও তার মেয়ের কাছে চলে আসলো। এসে দেখতে পেল নীলা খাটের মধ্যে চুপচাপ বসে আছেন। আর তখন নীলার মা নীলাকে বলতে লাগলো, শোন, ছেলেটা ভালো, আর তাই তোর বাবা সম্বন্ধটা এনেছে। ছেলে ডাক্তার, তোর সঙ্গে ভালোই মানাবে। তুই যদি কোনো আপত্তি না করিস তাহলে আমরা কথা বলতে পারি, আর তোর যদি কোনো পছন্দ থাকতে পারে তাহলে আমাদেরকে বল। দেখো মা, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, বিয়ে করব, তবে এটা আরও পরে। আর পছন্দের মানুষ কেন থাকবে? এখনও কি এসবের সময় রয়েছে? বেশ সময় হলে আমি তোমাদেরকে বলবো। আমি আমারটা খুঁজে নেব, তবে প্লিজ অন্য কাউকে এভাবে আমার উপর চাপিয়ে দিও না। বেয়াদবের মতো কথা বলছিস কেন তুই? আমি তোর কাছ থেকে এসেছি এরকম কথাবার্তা আশা করিনি। আমি যেটা বলবো সেটাই। তোর কি এই বিয়েতে আপত্তি আছে কি নাই সেটাই আমি জানতে এসেছি। আর তোর কোনো পছন্দ করা ছেলে থাকলে আমাকে বল। নীলা ভাবতে লাগলো তুহিনের কথা, কিন্তু তুহিন তো এখনো বেকার। সে মাত্র প্রথম বর্ষের ছাত্র, আর সবে মাত্র তাদের মধ্যে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। এই মুহূর্তে এসব বলা মোটেও উচিত হবে না। নীলা অনেক ভাবার পরে তার মাকে উত্তর দিল তার কোনো পছন্দের ছেলে নেই, তবে এই বিয়েটাও এখন করার ইচ্ছে নেই। আর এটা নিয়ে নীলা অনেক রাগারাগি করতে লাগলো তার মায়ের সঙ্গে। তার মা আর কোনো কিছু না বলে মেয়ের কাছ থেকে চলে গেল। আর এদিকে নীলা রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ভার্সিটির জন্য রেডি হয়ে নিল, আর সে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি করেই চলে আসলো। আর এসেই অপেক্ষা করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই তুহিনও চলে আসলো ভার্সিটিতে। তুহিন এসে নীলার পাশে বসলো। তুহিন দেখতে পারলেও নীলার মন খারাপ। তুহিন নীলাকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোমার মন খারাপ মনে হচ্ছে? তাই এভাবে মন খারাপ কেন আমাকে বলো। কাউকে কোনো কিছু শেয়ার করলে মনটা হালকা হয়ে যায়, এটা সব সময় মনে রাখবে। আসলে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিয়েছে, এটাই বাবা মাকে এত করে বুঝিয়েছি। এখন আমি বিয়ে করব না। তবু মা বাবা কোনো কিছুই বুঝতে চায় না। রাতে অনেক ঝামেলা হয়েছে এটা নিয়ে, তার জন্য আর কি মনটা ভালো নেই। বিয়ে করবে ভালো কথা, তবে ছেলে নিশ্চয়ই অনেক প্রতিষ্ঠিত। আসলে এই হচ্ছে মেয়েদের জীবন। ছেলেরা নিজেকে প্রচলিত করতে করতে অনেক সময় লাগিয়ে দেয়, আর মেয়েরা ইন্টার পাস করলো মানে অনেক বড় হয়ে গেছে, তাদেরকে বিয়ে দেওয়া লাগবে। এখনও কিছু কিছু মা বাবা এরকমটাই মনে করে। হয়তোবা এটাই মনে করে, কিন্তু বিশ্বাস করো, আমার এখন বিয়ে করার জন্য কোনো ইচ্ছে নেই। আমি চাই অনার্স লাইফ পুরোটা শেষ করতে, তারপরে কোনো কিছু একটা ভেবে দেখা যাবে। আপাতত বিয়ে করার জন্য আমি রাজি নই। কী করে মাকে বোঝাবো, বাবা কি বোঝাবো, কোনো কিছুই বুঝতে পারছি না আসলে। আমি একটা আইডিয়া দিতে পারি, সেটা হলো তুমি তোমার মাকে ভালো করে বুঝিয়ে বলো। হয়তো উনি তোমার কথায় রাখলেও রাখতে পারে, তবে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবে, মনে যেটা আসে সেটা বলবে। এভাবে তুহিন এবং নীলা দুজনে কথা বলতে থাকে। তুহিন তাকে অনেকভাবে বোঝায়, আর নীলার মনটা হালকা হয়ে যায়। তারপর তার ক্লাসে চলে গেল। আর এদিকে তুহিন তার ক্লাসে চলে আসলো। তারা দুজনেই ক্লাস শেষ করে ক্যাম্পাসে চলে আসলো। ওরা দুজনেই বসে আছে। আর সে সময় নীলা তখন বলতে লাগলো তুহিনকে, চলো আজকে পার্কে থেকে ঘুরে আসি। অনেকদিন পার্কে যাওয়া হয় না। দুপুরবেলা পার্ক অনেক বেশি ভালো লাগে, কারণ নদীর পানিটা অনেক ঝলমল করতে থাকে। ঠিক আছে, চলো তাহলে আমি আজকে ওখান থেকে ঘুরে আসি। আসলে আমারও কখনো যাওয়া হয়নি, যেতাম তবে একা একা বসে থেকে চলে আসতাম, কিন্তু এভাবে কারো সঙ্গে যাওয়া হয়নি। ওরা দুজনেই হাঁটতে হাঁটতে চলে আসলো পার্কে। ভার্সিটির কাছাকাছি একটা পার্ক আছে, আর ওখানে একটা নদী চলে গেছে। এই নদীটাই পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক বেশি। পার্কে এসে ওরা নদীর পাড়ে বসে আছে। দুজনে কত গল্প করছে তার অপেক্ষাই রাখে না। আর সে সময় তুহিন তার নিজের লাইফটা বলতে লাগলো, আসলে ছোটবেলা থেকে আমি এরকম একা থাকতে পছন্দ করি, জানি না কেন, তবে ওই রকম ছেলেদের মতো মেয়েদের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, এসব কিছু পছন্দ আমার হয় না। কেন হয় না সেটা হলো থেকেই অভাবের কারণে মানুষ হয়েছে, তো সে কারণে আসলে এসব কিছু আসে না। সামনের সপ্তাহে আমি নতুন মেসে উঠব, বাসাটা ছেড়ে দেবো, আর মা বাবা গ্রামে চলে যাবে। তারপর আরেক জীবন সংগ্রাম শুরু হয়ে যাবে আমার লাইফে। দেখো, তোমার জীবনে ভালো কিছুই হবে, তুমি শুধু ধৈর্য ধরো। তোমার মতো আসলে কয়েকটা ছেলে হতে পারে,
তুমি যেভাবে তোমার পরিবারের পাশে রেখেছো, এখন পর্যন্ত এটাই অনেক কিছু। পরিবারকে কোনো কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে এমন কোনো কথা নেই। টাকা পয়সা ছাড়া পরিবারকে আগলে রাখা যায়, এটা তুমি পারছো। আমি তোমার সিনিয়র হয়েও আমি এটা পারলাম না। তোমার তো আর কোনো চিন্তা করতে হয় না, কারণ তুমি অনেক বড় লোক, বাবার একমাত্র মেয়ে। আমি যে তোমার বন্ধু হতে পেরেছি এটাই তো আমার কাছে অনেক কিছু, কারণ আমার মতো ছেলের সঙ্গে কেউ বন্ধুত্ব করবে এটা তো কল্পনাই করা যায় না। হ্যাঁ, এটা ঠিক। আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু তাই বলে আমি অহংকারী হব? অহংকারের কারণে আমি মাটিতে পা রাখবো না এমনটা না। আমার গাড়ি 2টা, আর গাড়ি রেখে আমি রিক্সা দিয়ে চলাফেরা করি, যেন আমার মধ্যে কোন অহংকার জিনিসটা না আসে। আর তুমি একমাত্র ছেলে যার সঙ্গে আমি নিজে থেকে বন্ধুত্ব করেছি। অনেক ছেলে আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, কথা বলার জন্য পাগল, কিন্তু আমি ওদেরকে পাত্তা দিতাম না, কারণ ওরা আসলে মানসিক পশু। তোমার সরলতা, ভদ্রতা দেখেই তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি। তুমি সবার চেয়ে একটু ব্যতিক্রম। আমি নিজে ব্যতিক্রম কিনা জানি না, তবে আমি চেষ্টা করি আমার মতো করে থাকার জন্য। আমি এটা সবসময় ভাবি যে আমার কারণে যেন কারো ক্ষতি না হয়। এভাবে তুহিন আর নীলা কথা বলতে লাগলো। আর কথা বলতে বলতে কখন যে সময়টা পার হয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারলো না। বিকেলবেলা তুহিন তাড়াতাড়ি করে টিউশনি করাতে চলে আসলো, আর এদিকে নীলা তার বাসায় চলে গেল। নীলা তার বাসায় চলে যাওয়ার পরেই তার মায়ের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে লাগলো। তার মাকে বুঝিয়ে বলল। তার মা পরবর্তীতে আর কোনো কিছু বলল না, সব কিছু মেনে নিল। এদিকে তুহিন টিউশনি শেষ করার পরে বাসায় চলে আসলো, আর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। তুহিনের মা বাবা, তার বোন সবাই গ্রামে চলে গেছেন। তুহিন এখন নতুন মেসে উঠে গেছে। মেসের জীবনটা একটু ভিন্ন টাইপের। ব্যাচেলর লাইফ অনেকটা মজাদার, তবে দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে আছে। এদিকে নীলার সঙ্গেও বেশ ভালোই চলছে বন্ধুত্ব। নীলা তার থেকে সিনিয়র হয়েও সে কখনো সিনিয়রদের মতো আচরণ করে না। একটা বন্ধুর মতো যেভাবে থাকার প্রয়োজন নীলা সেভাবেই থাকে। নীলা মনে মনে তুহিনকে পছন্দ করে ফেলেছেন, কিন্তু তুহিনের এরকম কিছু এখনো অনুভব হয়নি। হ্যাঁ, তুহিনের এটা মনে হয়েছে যে সে বন্ধুর চেয়ে অনেক বড় কিছু তার কাছে, কিন্তু তার মধ্যে কখনো নীলার জন্য ভালোবাসাটা দেখতে পারেনি তুহিন। এভাবেই পার হয়ে যায় একটা বছর। এই একটা বছরে নীলা সবসময় তুহিনের পাশে থেকেছেন, সবসময় সুখে দুঃখে তার সঙ্গে থেকেছে। দুজন দুজনকে এখন পছন্দ করে, কিন্তু কেউ কাউকে এখন পর্যন্ত বলেনি। আজকে নীলার জন্মদিন, আর এটা তুহিন খুব ভালো করেই জানে। আর তুহিন নীলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিকেলবেলা কেক নিয়ে পার্কে চলে আসে, আর নীলার জন্য অপেক্ষা করতে থাকে কখন নীলা তার সেই প্রিয় মানুষটা আসবে। অপেক্ষার প্রহর যে আর শেষই হয় না। তুহিন বারবার নীলাকে কল দিচ্ছে, কিন্তু নীলা ফোন ধরছে না। হয়তো নীলা জ্যামের মধ্যে আছে, রাস্তায় আছে, এ কারণেই ফোনের সাউন্ড হচ্ছে না বলে কল ধরছে না, এরকমটাই মনে হচ্ছে তুহিনের। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে এলো, কিন্তু এখন পর্যন্ত নীলার কোনো দেখা নেই। এই এক বছরে এই প্রথম যে নীলার কথা দিয়ে সে তার সঙ্গে দেখা করতে আসতো না, তো আবার আজকে এমন একটা দিনে তুহিন অনেক ভেবেছিল আজকে তাকে প্রপোজ করবে। মনের কথাগুলো পুষে রাখা এতদিন পরে খুলে বলবে নীলাকে, কিন্তু কোনো কিছুই যে হলো না। বাধ্য হয়ে রাগে তুহিন কেক ফেলে দিয়ে সে ম্যাসে চলে আসতো। ম্যাসে এসে বারবার নীলাকে কল করে কল দিচ্ছে, কিন্তু এখন নীলার মোবাইলটা বন্ধ বলছে। হয়তো নীলার কোনো বিপদ হয়েছে, আর এ কারণে তাড়াতাড়ি করে তুহিন নীলার বাসার সামনে চলে আসলো। নীলার বাসার সামনে এসে কোনো কিছু বুঝতেই পারলো না। সব কিছু স্বাভাবিক। যদি ওরা বাসা ছেড়ে চলে যেত তাহলে বাসায় তালা দেওয়া থাকতো, কিন্তু সব কিছুই ঠিক আছে। তাহলে নীলা কেন কল ধরছে না? বাসায় যাওয়ার কোনো সাহসও পাচ্ছে না তুহিন বাসার দারোয়ানকে জিজ্ঞেস করতে লাগলো। আচ্ছা চাচা, এখানে যে নীলা থাকে ওর কি কোনো সমস্যা হয়েছে? ও আজকে ভার্সিটিতে কেন আসেনি? আপনি কোনো কিছু বলতে পারবেন? আমি আসলে তার বন্ধু, একই সঙ্গে পড়াশোনা করি। এই কথাটা তুহিন শোনার পরেই নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারলো না। এভাবে তাকে ছেড়ে পর করে দিতে পারলো নীলা? তুহিন নিজেকে সামলাতে ওই লোকটার কাছ থেকে চলে আসলো। আর কোনো কিছু না বলেই তুহিন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে।
এত কষ্টের পরে তুহিন কাউকে ভালোবাসতো, আর এভাবে ধোকা দিল নীলা। অন্য কাউকে বিয়ে করতে পারলো, একটাবারও জানানোর প্রয়োজন মনে করলো না নীলা। এদিকে নীলা যার সঙ্গে বিয়ে হয়েছে সে অনেক বড়লোক বাবার একজন ছেলে। ছেলেটার স্বভাব চরিত্র তেমন একটা ভালো নয়, কিন্তু ছেলেটার ভালো মন্দ কোনো কিছু না দেখেই নেওয়ায় বাবা মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে ওই ছেলেটার সঙ্গে। নীলা এখন বাসর ঘরে বসে আছে, তবে এই অপেক্ষার মধ্যে ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। এদিকে নেহাল সে বাসর ঘরে প্রবেশ করলো। বাসর ঘরে প্রবেশ করার পরে দেখতে পারলো তার নতুন বউ বিছানায় চুপটি করে বসে কান্না করছিল। আর তখন নেহাল নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে কান্না কেন করছো? আজকে আমাদের বিয়ে হয়েছে আর অথচ তুমি এভাবে কান্না করছো। তাড়াতাড়ি করো, তোমাকে আদর করার আমার খুব ইচ্ছে করছে। তাড়াতাড়ি করে কাপড়গুলো চেঞ্জ করে আসো তো। নীলা নেহালের কাছ থেকে এরকম কিছু আশা করেছিল, কারণ নেহাল একটা ভালো ছেলে ছিল না। তার মা বাবাকে অনেক বুঝিয়েছে, কিন্তু তার বাবা মা কোনো কিছু না বুঝেই তার সঙ্গে জোর করে বিয়েটা দিয়েছেন। একটু পরে নেহাল জোর করে এসে নীলার উপর ঝাঁপিয়ে পড়ল। নীলাকে কাপড় চেঞ্জ করার সময়টুকু পর্যন্ত দিল না। নেহাল তার অধিকার আদায় করছে, আর এদিকে নীলা চুপচাপ সেগুলো সহ্য করছে, কারণ তারা এগুলো সহ্য করতে হবে, কারণ এটা নেহালের অধিকার। নেহালের অসহ্য যন্ত্রণা নীলা সহ্য করছে, আর শুধু মনে হচ্ছিল তুহিনের কথা। তুহিন যে তার মনের মাঝে গেঁথে গেছে। নীলা খুব ভালো করেই জানে তুহিন আজকে পার্কে অপেক্ষা করছিল, সেটা বড্ড একা হয়ে গেছে। নীলা এসব কিছুই ভাবছিল, আর এদিকে নেহাল তার অধিকারটা আদায় করতে ব্যস্ত। একটাবারও নেহাল জিজ্ঞেস করতে পারলো না ভালো মন্দ কিছু, সে তার নিজের কাজে ব্যস্ত রয়েছেন। আর এভাবেই সকাল হয়ে গেল। সকালবেলা নেহাল সিগারেট জ্বালিয়ে বারান্দায় চলে আসতো, আর এদিকে নীলা ব্যথার কারণে বিছানা থেকে উঠতেই পারছে না। জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছিল নেহাল। নীলা অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে এসে গোসল করে নিল, আর এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। দিন দিন নেহালের ব্যবহার অনেক খারাপ হচ্ছিল। নেহাল শুধুমাত্র নীলাকে ভোগ করার জন্য বিয়ে করেছে। প্রতিটা রাতে তাকে অসহ্য যন্ত্রণা দিতে দিতে ধীরে ধীরে মেরে ফেলছে নীলাকে। আর নীলা একদিন বিকেলবেলা শুয়েছিল, আর বাসায় নেহালের বাবা মা কেউ ছিল না। ওরা 2-3 দিন এমনিতেই আসবে না, পুরো বাসাটা খালি। আর তখনই নেহাল 2টা মেয়েকে নিয়ে আসলো। নীলা হয়তো ভেবেছিল তার কোনো বান্ধবী হবে, এই কারণে আর কোনো কিছু জিজ্ঞাসা করেনি। নীলা রান্নাঘরে রান্না করছিল, আর তখনই নেহাল এসে তাকে বলতে লাগলো, এই ফকিন্নির বাচ্চা, তাড়াতাড়ি করে আমার জন্য ভালো করে কফি বানিয়ে নিয়ে আয়, আর ওদের জন্য ড্রিঙ্কস নিয়ে আয় 10 মিনিটের মধ্যে, যেন আমি পেয়ে যাই। যদি আর 1 মিনিট দেরি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। নীলা মাথা নিচু করে সব কিছু সহ্য করলো, আর কোনো কিছুই বলতে পারলো না, কারণ কিছু বলতে গেলেই তাকে অনেক মারবে। নেহাল এদিকে 2টা মেয়ের সঙ্গে ড্রয়িং রুমে বসেই ডান্স করছিল, আর তখনই কফি এবং ড্রিঙ্কস সবগুলি এনে দিল ওদেরকে। নেহাল কফি রেখে ড্রিঙ্কস করতে আর ডান্স করতে ব্যস্ত হয়ে গেছে। আর তখনই দুজনকে নিয়ে নেহাল একটা রুমের মধ্যে যেতে শুরু করলো। আর যখন পেছন ফিরে নীলাকে বলতে লাগলো, এই ফকিন্নির বাচ্চা, তুই কোনো ডিস্টার্ব করবি না আমাকে। আর একটু পরে আমার বন্ধু আসবে, তার সঙ্গে তুই বিছানায় যাবি। কোনো কথা বলতে গেলে তোর খবর আছে। তোর শরীরটা নাকি তার পছন্দ হয়েছে, তাই এক্সচেঞ্জ করছি। আর তাকে যদি তুই খুশি করতে পারিস তাহলে ওর পার্টনারশিপ আমার কাছে চলে আসবে। ও আর আমি একসঙ্গে ভালো ব্যবসা করতে পারবো। ছি, তুই এত বড় নীচ! এটা যদি আমি আগে জানতাম, আমি আমার নিজেকে পর্যন্ত শেষ করে দিতাম, তবু তোকে বিয়ে করতাম না। শুধুমাত্র আমার বাবা মা জোর করে তোর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তোর কারণে আমি আমার সুন্দর লাইফটাকে নষ্ট করেছি। এই শালে, তুই এত কথা বলছিস কেন? তোকে যে আমি বিয়ে করেছি এটাই তোর ভাগ্য, আর তোকে বিয়ে করেছি তোর শরীরটা ভোগ করার জন্য। আর এমনি তো তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, তবে ডিভোর্স দেওয়ার আগে তোর শরীরটা যেন সবাই ভোগ করতে পারে, সেটাই ব্যবস্থা করব। নীলা তখন আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর রান্না করে এসে সে কান্না করতে লাগলো। আর তো হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসলো, সব কিছু ভিডিও করে সব কিছু ফাঁস করে দেবে, আর সহ্য করা যাচ্ছে না। আর নেহাল যখন ওই 2টা মেয়ের সঙ্গে রঙ্গোলি লাইভে আসতে হবে,
তখন এদিকে নীলা এগুলো নিজে থেকে ভিডিও করতে লাগলো। আর ভিডিও করার পরে তখন তার মায়ের কাছে এগুলো পাঠিয়ে দেয়। বিয়ের পরে প্রথম মোবাইলটা অন করেছে সে। আর অন করার সাথে সাথে তুহিনের নাম্বার থেকে কল, মেসেজ, অনেক টেক্সট আসতে শুরু করলো। সেগুলো শুধু বিয়ের দিনকার সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে আর কোনো মেসেজ আসেনি তার ফোনে। হয়তো তুহিন বিয়ের কথা শুনে আর কোনো মেসেজ বা কল করেনি। সে তুহিন যে কেমন কষ্টে আছে সেটা নীলা একটু হলেও বুঝতে পারছে। তুহিন তাকে পাগলের মতো করে ভালোবাসে, নীলাও তাকে পাগলের মতো ভালোবাসে। আর নীলার মা এগুলো দেখার পরে নিজের চোখে যেন কোনো বিশ্বাস করতে পারছিল না। আর এদিকে নীলা নিজে থেকেই তুহিনের নাম্বারে কল দিল। আর এদিকে তুহিন বিকালবেলা ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে দেখতে পেলো তার সেই চিরচেনা নাম্বার থেকে কল এসেছে। তুহিন তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলো। আর তারপর এপাশ থেকে নীলা তখন বলতে লাগলো, তুহিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি। বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ ছিল না। আমার বাবা মা জোর করে আমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছে। তবে এই মানুষটা কতটা চরিত্র খারাপ এটা আর তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে শুধুমাত্র ভোগ করার জন্য বিয়ে করেছে। আমাকে দিয়ে তার বন্ধুকে খুশি করাতে চাই। একটু পরে তার বন্ধু আসবে আমাকে ভোগ করতে। প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমি বুঝতে পারছি না এখন কি করব। যদি তুমি না আসো আমি নিজেকে শেষ করে দিব। বিশ্বাস করা না হলে আমি তোমাকে ভিডিওটা পাঠাচ্ছি। এই কথাগুলো বলার পরেই নীলা তুহিনকে ভিডিওটা পাঠিয়ে দিল। আর কিছুক্ষণের পরেই ভিডিওটা দেখার পরে তুহিন আবারও কল দেয়। কল দেওয়ার পরে এদিকে নীলা বিয়ের পর থেকে ঘটে যাওয়া সব কিছু তুহিনকে বলে দিল। আর এদিকে তুহিন তাড়াতাড়ি করে চলে আসলো নীলার কাছে। নীলার কাছে আসার পরে নীলাকে বাসা থেকে উদ্ধার করে জোর করে নিয়ে গেল। নীলাকে তার বাসায় পৌঁছে দেওয়ার পরেই তুহিন উকিলের কাছে গিয়ে ডিভোর্সের জন্য কথা বলতে লাগলো। আর এভাবেই আরও পার হয়ে গেল 3-4টা দিন। আর 3-4 দিনের মধ্যে ডিভোর্স পেপার তৈরি হয়ে উকিলের কাছে গিয়ে ডিভোর্সের জন্য কথা বলতে লাগলো। আর এভাবেই আরও পার হয়ে গেল 3-4 দিন। আর 3-4 দিনের মধ্যে ডিভোর্সের পেপার তৈরি হয়ে গেল। এদিকে নীলা ডিভোর্সের লেটার নেহালকে পাঠিয়ে দিল এবং একটা মামলা করলো নেহালের নামে। নেহালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে কিছুটা হলেও শান্তি লাগছে নীলার। তুহিন নীলার বাসায় তার মা বাবার সঙ্গে কথা বলতে আসলো। আর তার মা বাবাকে বলতে লাগলো, আপনারা তার মা বাবা হয়ে তার দুঃখ কষ্ট কোনো কিছুই বুঝতে পারলেন না। কি করে পারলেন এরকম একটা জানোয়ারের হাতে মেয়েটাকে তুলে দিতে? একবারও জানতেও চাইলেন না আপনার মেয়েটা কি ওখানে সুখে থাকবে কি না, আপনার মেয়েটাকে ওখানে ভালো থাকবে কি না? একটাবার জিজ্ঞাসা করতে পারতে যে ও কাউকে ভালোবাসে কি না। আন্টি, আপনি কেন কিছু মনে করবেন না? একটা কথা বলি, আপনি যে আঙ্কেলের সঙ্গে ঘর সংসার করছেন তাহলে কি কখনো থাকতে পারতেন? তাহলে যেখানে একটা ছেলেকে চেনেন না জানেন না ওর হাতে তুলে দিলেন, মেয়েটা কি ভালো আছে না মন্দ আছে একটাবার খোঁজ নেবেন না বিয়ের আগে? বাবা, আসলে আমরা জানি আমরা কতটা ভুল করেছি, কত বড় ভুল করেছি। আমরা নিজের হাতে আমার মেয়েটার লাইফ পুরোটা নষ্ট করে দিয়েছি। এখন কেউ আমার মেয়েকে বিয়ে করবে না, কারণ কে চাইবে এরকম একটা মেয়েকে বিয়ে করতে? আমরা গলা টিপে আমার মেয়েটার জীবনটাকে নষ্ট করেছি। আন্টি, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি নীলাকে বিয়ে করতে চাই, আর সেটা আজকেই। আমার যেটা আছে সেটা দিয়ে আশা করি ওর চলে যাবে। হয়তো আমার তত কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা মোটামুটি ভালোই দিয়েছে। আমি জানি না নীলাকে কতটা ভালো রাখতে পারবো, তবে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। প্লিজ তুহিন, তুমি এটা কেন করছো? তুমি এমনিতে আমাকে অনেক উপকার করেছো, কারণ একটা জানোয়ারের হাত থেকে আমাকে বাঁচিয়ে এনেছো। তারপর আবার এখন আমার উপর মায়া দেখিয়ে আমাকে বিয়ে করতে যাচ্ছ। আমি তোমার কাছে এরকম দেওয়াটা আর চাই না। আর আমাকে বিয়ে করলে মানুষ অনেক খারাপ বলবে। দেখো, আগেও তোমাকে আমি ভালোবাসতাম, এখনও আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম নারী, তোমাকে কি করে ভোলা যায়? আমি তোমাকে বিয়ে করব সেটা আজকেই। তারপর কাজী সাহেবের মাধ্যমে তাদের বিয়েটা হয়ে গেল। আর তুহিন নীলাকে সোজা তাদের গ্রামের বাড়িতে নিয়ে চলে গেল। আর তার মা ছেলের সাথে নীলাকে দেখে জিজ্ঞেস করলো। আর তখন তুহিন তার মাকে সব কিছু বলে দিল। আর তখন তার মা বলতে লাগলো, তুই নীলাকে ভালোবাসিস এই কথা তুই আমাকে বলেছিস? আমাকে কিছুদিন সময় দিতে পারতি। এভাবে বিয়ে করে নিয়ে আসার কি আছে? আমার তো ইচ্ছে ছিল আমি আমার ছেলেকে ধুমধাম করে বিয়ে করাবো। তুই আমাদের একটা মাত্র ছেলে, আর তুই কিনা আমাদের কথাটার মূল্য দিলি না।
আসলে মা, আমি এমন পরিস্থিতিতে ছিলাম যেটা আসলে বলার মতো নয়। আখের বাসা থেকে বিয়ে ঠিক করেছিল আগে, অনেক কান্নাকাটি করছিল, আর সেই জন্য আমি একটা ভুল করে ফেলেছি মা, আমাকে মাফ করে দাও। আগে চাকরিটা করতি, তারপর না হয় বিয়েটা করতি। আমরা কি না করতাম? এভাবে বিয়ে করে নিয়ে এসেছিস, লোকে এখন কি বলবে? সমাজের চোখে আমরা কি মুখ দেখাতে পারবো? তোর বাবারও তো সমাজের মধ্যে একটা নাম ডাক আছে, সে সবার কাছে গিয়ে কি বলবে? মা, আমি এমন কোনো কিছু করিনি যাতে বাবা সবার সামনে মুখ দেখাতে পারবে না। আমি যেটা করেছি এটা একটা ভালো কাজ, আর মানুষ তো অনেক কিছুই বলবে। মানুষের কথায় কান পেতে থাকলে কি আর হবে? আর আমি তো চাকরির জন্য ট্রাই করছি, আশা করি আমার চাকরিটা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। অনেক জায়গা তো ইন্টারভিউ দিলাম, সেখানে তো হলো না। কালকে যে ইন্টারভিউটা দিয়েছিলাম ওইটা অনেক ভালো হয়েছে, দেখা যাক কি হয়। এই বলে তুহিন তার রুমে চলে আসলো। তুহিন মনে মনে বলছে তার চাকরিটা হয়ে গেলে সে আবারও তার বাবা মাকে নিয়ে ঢাকায় চলে যাবে। তুহিন রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। আর ওয়াশরুম থেকে বের হয়ে নীলা বলতে লাগলো, দেখছো, সিনিয়রের কথা শুনলে আসলে ততটা বিপদ আসে না। আমি বলেছিলাম যে এতটা ঝামেলা হবে না, তুমি যতটা ভাবছো। হয়তো তুমি এখন একটু বোকা খেয়েছো, কিন্তু আমাদেরকে তো এনে নিয়েছে, তাই না? আর ওনারা ভালো করে বুঝে গেছে যে ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, আর তুমি তো এখন ছোটো নাও, অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছো। কিন্তু তোমাকে এভাবে আমি দেখতে পারবো এটা আসলে আমি আশা করিনি, কারণ আমি তো ভেবেছিলাম তুমি তোমার বাসায় চলে গেছো। বাবা হয়তো তোমাকে তোমার বাসায় দিয়ে এসেছে, আরও নানান ধরনের চিন্তা এসেছিলাম মাথায়। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটাই তো আমি বলেছিলাম, তাই না? আর আমি বাবা মাকে অনেক বুঝেছি, আর অনেক বোঝানোর পরে ওনারা বুঝতে পারছে। তারপর আমার বাবা মার সঙ্গে কথা বলছি। আমার বাবা মা যদি আমার উপর অনেক রাগ করে আসে তবে সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেটাই ভালো। ঠিক আছে, তুমি বসে থাকো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আর অনেক খিদে পেয়েছে, যদি খাবারের ব্যবস্থা করতে পারো তাহলে অনেক ভালো হবে। বিকাল থেকে পেটের মধ্যে কোনো কিছুই পড়েনি, তখনই খাবার এনে খাইয়ে দিতে লাগলো। দেখলাম নীলার চোখে পানি, আর বুঝতে পারলাম কেন নীলার চোখে পানি এসেছে। তারপর নীলা আমাকে যত্ন সহকারে খাইয়ে দিল, আমিও নীলাকে খাইয়ে দিলাম। তারপর শুয়ে পড়লাম, আর তখন আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখন শুয়ে পড়লে কেন? আমাদের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, এটা কি তুমি ভুলে গেছো? বাসর রাতে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। চলো দুজনে মিলে নামাজ পড়বো, তারপর ঘুমাবো। নীলা তুহিনকে টেনে তুললো আর তুহিন উজু করে নীলার সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। আর নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, কারণ যে করেই হোক তুহিন তার ভালোবাসাটাকে ফিরে পেয়েছে। তার এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। নামাজ আদায় করে তুহিন বিছানায় শুয়ে পড়লো, আর কিছুক্ষণ পরে সে লাইট বন্ধ করে তার বুকের উপর শুয়ে পড়লো নীলা। তখন তুহিনের কানের কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার মহারাজ, আমার দিকে মনে হয় আপনি ফিরেও তাকাচ্ছে না। তা আপনার কি কোনো অনুভূতি লাগছে না আমাকে কাছে পাওয়ার জন্য? এই অনুভূতির কথা আর বলবে না। আমি মা বাবার একমাত্র সন্তান দেখে আমি এখনও টিকতে পেরেছি। অন্য কোনো মা বাবা হলে লাঠি দিয়ে তাড়িয়ে দিত, বলতো এরকম সন্তানের থেকে না থাকা অনেক ভালো, এটারই চিন্তা করছি। আর তোমাকে কি দেখবো, তোমাকে তো সেই ভার্সিটির প্রথম দিন থেকে দেখে আসছি। হ্যাঁ, এটা ঠিক। তবে আগে তো তুমি তোমার প্রেমিককে দেখেছিলে, কিন্তু এখন তো তুমি তোমার বউকে দেখছো। তো তোমার ভেতরে অনুভূতিটা প্রকাশ করো, আমি শুনবো। সারা বছর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় দেওয়ার পরে এখন আবার তুমি আমাকে বলছো অনুভূতি প্রকাশ করার জন্য। এই 2টা বছরে আমাকে তুমি কি পরিমাণ প্যারা দিয়েছো এটা তুমি হয়তো নিজেও বলতে পারবে না। আমি তোমাকে প্যারা দিয়েছি নাকি তুমি আমাকে প্যারা দিয়েছো? ভার্সিটির প্রথম থেকে তুমি আমার পেছনে ঘোরাঘুরি করতে, আর কত কি বলতে, ভাগ্য করে আমাকে পেয়ে গেছো, তো আবার এত সহজভাবে। আচ্ছা থাক, এখন আর এসব কথা বলা লাগবে না। এখন চুপচাপ ঘুমাও, আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে, কারণ একে তো টেনশন, তার উপর আবার অনেক সমস্যা। তুমি কি টিউবলাইট নাকি যে তুমি আজকে ক্লান্ত দেখে আজকে আমাদের বিয়ে হয়েছে আর বাসুরাতে কি করতে হবে না করতে হবে এটা তোমাকে হয়তো নতুন করে বুঝে দিতে হবে? নতুন করে বুঝে দিতে হবে না। তুমি তো আগে মোবাইলে আমাকে অনেক কিছু বলতে, কিন্তু আজকে সামনে পেয়েও কোনো কিছু বলছো না, করছো না, এটাই তো আসলেই সন্দেহজনক। তুহিন হাসতে লাগলো, আর হাসতে হাসতে নীলার উপরে উঠে তার ঠোঁট ছোড়া দখল করে নিল। আর এদিকে
নীলাও তাকে রেসপন্স করতে লাগলো। আর এভাবে এই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের সময় তুহিনের ঘুমটা ভেঙে গেল। আর তুহিন ঘুম থেকে উঠে দেখতে পারলো দুজনের শরীরেই কোনো কাপড় নেই। আর তাই তাড়াতাড়ি করে কম্বল দিয়ে পেঁচিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলো নীলাকে। আর এদিকে তখনই তুহিনের ফোনটা বেজে উঠলো। আর তুহিন মোবাইলটা নিয়ে দেখতে পারলো আননোন নাম্বার থেকে কেউ কল দিয়েছে। আর কলটা রিসিভ করার পরে অফিস থেকে কেউ একজন তাকে বলতে লাগলো, আপনি কি তুহিন হাসান বলছেন? আপনার ফেয়ার অফ গ্রুপ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন 2 মাস আগে। আপনার চাকরিটা হয়ে গেছে। আপনি এসে অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে যেতে পারেন আজকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। আমি আজকে আসছি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য। তুহিন তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। আর ওয়াশরুমে এসে গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল ঢাকায় যাওয়ার জন্য। তুহিন যখন রেডি হচ্ছিল তখন ঘুম ঘুম চোখে নীলা তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? এভাবে প্যান্ট শার্ট পরে আমাকে রেখে তুমি কেন উঠে গেছো? আমরা তোমাকে বলেছিলাম আমাকে রেখে তুমি উঠবে না, আগে আমি উঠবো তারপর তুমি। আপনি যে ঘুম দিয়েছিলেন মনে হচ্ছে আপনার 1 বছরের মধ্যে মনে হয় না ঘুম ভাঙবে। তার জন্যই আপনাকে ডেকে নিয়ে আর রাতে তো মনে হয় তার জন্যে আপনাকে ডাকি নিয়ে আর রাতে তো মনে হয় একটু ঘুমাননি, সেজন্যই আর কি আপনাকে ডাকতে চাইনি। আমার এসএস গ্রুপ অফ কোম্পানিতে চাকরিটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সেজন্যই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আরও কিছু কাজ করার জন্য অফিসে যাচ্ছি। আপনাকে তো জানানোর সময় পাইনি। আপনি যে ঘুম দিয়েছিলেন নীলা তখনই টান দিয়ে তার বুকের উপর ফেলে দিল। আর আমি তার ঠোঁটের কাছাকাছি আছি। আর তখন সে আমাকে কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, তা আমি যে ঘুমিয়েছিলাম, ঘুমের কারণটা কি সেটা কি আপনি জানেন না? সারাতে আমাকে একটু ঘুমাতে দেননি, তারপর আবার এখন বড় বড় কথা বলছেন। আর একটা কথা দেখেছ, আমাকে এনেছে বলেই কিন্তু তোমার চাকরিটা হয়ে গেছে। আমার উসিলায় তবু তুমি আমাকে কেড়ে দিতে চাও না? ও তাই নাকি? ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আর আমি এখন যাচ্ছি, আমার লেট হয়ে গেল। তুমি উঠে গোসল করে নাস্তা করে নিও। আমি নাস্তা করে নিয়েছি, আমাকে এখনই যেতে হবে, পরে কথা বলবো। তুহিন সবাইকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো ঢাকায়। আসার পরে এসে সোজা অফিসে গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে একটা বাসা ঠিক করলো। আর বাসা ঠিক করলো বিকেলবেলা পুরো পরিবার মিলে সবাই চলে আসলো ঢাকায়। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন সব কিছু গোছাতে সময় পার হয়ে গেল। সকালবেলা তুহিন রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। তুহিন তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে চলে আসলো, কারণ আজকে তার অফিসের প্রথম দিন। দেরি হয়ে গেলে একটু সমস্যা হতে পারে। তুহিন সময় মতো অফিসে চলে আসার পরে ম্যানেজার সাহেব সবার সঙ্গে তাকে পরিচয় করিয়েছিলেন। তুহিন তার ডেস্কে বসে এই কাজগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আর তখন সিয়াম সাহেব এসে তুহিনকে বলতে লাগলো, আরে তুহিন সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি সব কিছু বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। সিয়াম সাহেব এবং তুহিন দুজনেই কথা বলতে লাগলো। ওরা যেহেতু একই সঙ্গে চাকরি করেন, তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে এই এত অল্প সময়। তুহিনের যেহেতু আজকে অফিসের প্রথম দিন ছিল, তারপরেই লাঞ্চের পরেই তার ছুটি হয়ে যায়। আর সে বাসায় চলে আসার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিল। আর বিকেলবেলায় তখন নীলা বুকের মাঝে এসে তাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কি এখনই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লে? আর তো দিন অনেক পড়েই আছে, তখন তো তুমি আমাকে সময় দিতে চাইবে না। আজকে বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে প্লিজ। আমার পকেটে মাত্র 1000 টাকা আছে, আমি ঘুরতে যেতে পারবো না। সর্বোচ্চ তোমাকে নদীর পাড়ে নিয়ে গিয়ে ফ্রিতে খাওয়াতে পারি, এছাড়া আর কোনো কিছুই খাওয়াতে পারবো না। পকেট ফাঁকা। আর আমার লক্ষ্মী জামাই, আমাকে ফ্রিতে খাওয়ালেই আমি তোমার কাছে অনেক খুশি। আমার আর কোনো কিছু লাগবে না। এবার তো রাজি হন, আমি রেডি হব। বিকেল তো প্রায় হয়ে গেল। ঠিক আছে, তুমি রেডি হও, আমি হাতের কাজটা শেষ করে রেডি হচ্ছি। আর শোনো, কালো শাড়ি পরবে, কালো শাড়িতে তোমাকে ভালো মানাবে। তুহিন হাতে কাজটা শেষ করে রেডি হয়ে গেল। আর নীলা কালো শাড়ি পরে রেডি হয়েছে, দেখতে অনেক বেশি মায়াবী লাগছে। আর তখনই বলতে লাগলো শাড়ির কুচি ঠিক করে দেওয়ার জন্য। আর তুহিন শাড়ির কুচি ঠিক করার জন্য তাকে তুহিনের সামনে নিয়ে আসলো। আর সামনে নিয়ে আসার পরে তার শাড়ির কুচি তুহিন
পেটের মধ্যে যখনই দিতে যাবে তখনই সে পেছনে যেতে লাগলো। আর তুহিন অনেকটা রেগে গেল, কারণ শুধু শুধু ঢং করছে নীলা। তখন বলতে লাগলো, এভাবে ঢং করার কি আছে? আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ করছে। আমি কিন্তু তোমাকে একা রেখেই চলে যাব। তুমি জুনিয়র হয়ে আমাকে বকা দিচ্ছ? তোমার সাহস তো কম নয়। আর আমি কি এমনি এমনি পেছনে যাচ্ছি নাকি? তুমি শাড়ি কুচি দিতে গিয়ে তুমি কি করছো? তুমি দেখতে পাচ্ছ না? আর উল্টায় বকা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো কিছু বলবো না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে রিকশায় করে নদীর পাড়ে গিয়ে অনেকক্ষণ ঘুরবো, ঠিক আছে? এবার আমার বউটা একটু হাসুক, তাকে হাসলেই অনেক বেশি মানায়। তারপরে তুহিন নীলাকে নিয়ে একটা রিক্সা দিয়ে নদীর পাড়ে চলে আসলো। পুরো রিক্সার সময় সে তুহিনের হাত ধরে রেখেছিল। সত্যি মুহূর্তটা এতটা সুন্দর হবে যেটা বলার মতো হয়। নদীর পাড়ে এসে দুজনে মিলে হাঁটাহাঁটি করছে। আর তখন নীলা তুহিনকে বলল বাদাম নিয়ে আসার জন্য। আর নীলাকে তুহিন একটা নিরিবিলি জায়গায় বসে তুহিন বাদাম কিনতে চলে আসলো। 20 টাকার বাদাম নিয়ে আবারও তার পাশে গিয়ে বসলো। আর তার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে তুহিন ভাবছে, আর সে তুহিনকে বাদাম খাইয়ে দিচ্ছে। নীলা এই মুহূর্তটা সত্যি বলে প্রকাশ করার মতো নয়। তার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে তুহিন ভাবছে, আর সে তুহিনকে বাদাম খাইয়ে দিচ্ছে নীলা। এই মুহূর্তটা সত্যি বলে প্রকাশ করার মতো নয়। তারপর এভাবেই সময়টা পার করে দিল। সন্ধ্যাবেলায় তুহিন নীলাকে নিয়ে বাসায় ফিরল। বাসা ফেরার পরে এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। তুহিন নিয়মিত অফিসে করছে, বাসা আর কোনো সমস্যা হচ্ছে না, ভালোই চলছিল দিনকাল। হঠাৎ করে একদিন ঝড় নেমে আসলো। তুহিন অফিসে বসে কাজ করছিল, আর তখনই নীলা তুহিনকে কল দিল। আর কল দেওয়ার পরে সে তুহিনকে বলতে লাগলো, শোনো, আমি মার্কেটে এসেছি, তোমার তো সময় নেই, তাই আমি একা এসেছি মার্কেট করার জন্য। আচ্ছা, তোমার কাছে কি 5,000 টাকা হবে? থাকলে আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও তো। আমি বাসা থেকে তো টাকা নিয়ে আসিনি। তুমি আমাকে না বলে কেন মার্কেটে এসেছো? আমি না তোমাকে বলেছি যে তুমি কখনো বাহিরে আসবে না? যা দরকার হয় তুমি আমাকে বলবে, অথবা আমার সঙ্গে আসবে। তুমি কেন একা মার্কেটে এসেছো? টাকা দেওয়াটা বিষয় নয়, তুমি কেন এসেছো এটা আগে উত্তর দাও। দেখো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে বলেই তাই বলে আমি একে কোথাও যেতে পারবো না এমনটা নয়। তাছাড়া আমারও তো বন্ধু বান্ধব থাকতে পারে, ওদের সঙ্গে আড্ডা দেওয়া লাগে, তাই না? আমার কি ইচ্ছা করে না সারাদিন কি রুমের মধ্যে বসে থাকা যায়? আর আমি তো বাড়ির সমস্ত কাজই করি। তাহলে দেখো, আমি তোমাকে এটা বলছি না যে তুমি কাজ করো কি না, আমি তোমাকে বলছি যে তুমি আমাকে ছাড়া কেন বাহিরে বের হয়েছো। দেখো, দিনকাল একটু ভালো না, আজকাল কখন কি হয়ে যায় সেটার কোনো ঠিক নেই। তার জন্য বলি তুমি একা কখনো বাইরে বের হবে না, এটা আমার পছন্দ নয়। আর এটা কি তুমি আজকে নতুন আমার থেকে জানো? এটা তো আমি রিলেশনে থাকা অবস্থায় তোমাকে বলে আসছি যে আমার কোনটা পছন্দ আবার কোনটা পছন্দ নয়। তবু তুমি এভাবে চলতে পারছো না, কি হয়েছে তো তোমার? তোমার কি কোনো অভাব রেখেছি? আমি যতটুকু পারছি পূরণ করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, টাকা লাগবে না আমার। আমি এখনই বাসে চলে যাচ্ছি। তুমি টাকার জন্য আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে, আর কখনো তোমার কাছে কোনো কিছু চাইবো না। তুমি কিন্তু এখন শুধু শুধু আমার উপর রাগ করছো, আমার উপর ভুল বুঝে আছো। আমি কিন্তু তোমাকে কথাটা ওইভাবে বলিনি। আমি বলেছি তুমি কেন আমাকে ছাড়া বের হবে। আমি চাই না যে তোমাকে কোনো ছেলে দেখুক, বা প্লিজ আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো, হ্যাঁ? আর টাকা আমি দিয়ে দিচ্ছি, তোমার যা দরকার হয় কিনে নিয়ে যাও, আর সব টাকা খরচ করো। না লাগবে তো? তারপর নীলা কোনো কথা না বলে কলটা কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর তুহিন তাকে বিকাশ করে 5,000 টাকা পাঠিয়ে দিল। আর টাকা দিয়ে দেওয়ার পরে তুহিন আবারও কাজে মনোযোগ দিল। সন্ধ্যাবেলায় বাসায় ফিরল। বাসায় ফেরার পরে দেখলো নীলা এখনও বাসায় আসেনি। তুহিনের মেজাজ অনেক খারাপ হয়ে গেল। এমনিতেই তুহিন বলেছিল একা একা মার্কেটে না যাওয়ার জন্য, আর তখন সে সেটা না মেনে মার্কেটে গিয়েছে। অথচ সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত তার আসার কোনো নাম নেই। তুহিন রুমের মধ্যে বসে আছে, আর তখন বলল মাকে কফি দিয়ে দেওয়ার জন্য। তুহিনের মা তুহিনকে কফি দিয়ে যায়, আর তুহিন কফি খেতে লাগলো। আর দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। আর তখনই কলিং বেলের শব্দ পেল। তুহিন গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে তুহিন দেখলো নীলা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তুহিনকে দেখে নীলা বলতে লাগলো, আসলে আমার একটা বান্ধবীর বার্থডে ছিল, সেই জন্য আর কি তার বার্থডে পার্টিতে গিয়েছিলাম। তোমাকে বলতে মনে ছিল না? আমার আর বেশি রাত হয়নি তো, মাত্র 8টা 35 বাজে।
তুমি মনে হয় অফিস থেকে এসে কোনো কিছু খাওয়ানি? ঠিক আছে, তুমি আমাকে 30 মিনিট সময় দাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। আমি খেয়ে এসেছি, আমি খাবো না। তুহিন রুমে চলে আসলো। রুমে চলে আসার পরেই সে চুপচাপ শুয়ে পড়লো। নীলা একটাবারও ডাকলো না তুহিনকে খাবার খাওয়ার জন্য। তুহিনের অনেক বেশি খারাপ লাগছে, আজকে অনেক বেশি একা একা লাগছে। আসলে প্রিয় মানুষটার পরিবর্তন হয়ে গেলে কষ্টটা অনেক বেড়ে যায়। তুহিন কখন যে খালি পেটে ঘুমিয়ে পড়লো, বলছে ভালো না পড়লে। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লো। আর তখন তার মা তাকে দেখে বলতে লাগলো, কিরে, তুই অফিসে যাচ্ছিস তবুও খাবার না খেয়ে যাচ্ছিস? অথবা নাস্তা করে যা। বৌমা, শাহরিয়ার না খেয়ে চলে যাচ্ছে, তোমাদের মাঝে কি কোনো কিছু হয়েছে নাকি? না মা, আমাদের মাঝে কোনো কিছুই হয়নি। আর তাছাড়া আমার অফিসে অনেক কাজের চাপ, সেই জন্য খাবার খেয়ে যেতে পারবো না, সময় নেই। তুমি আখিকে নিয়ে খেয়ে নিও কেমন? আমি নাস্তা বাইরে থেকে করে নেব বা অফিসে পিয়নকে দিয়ে আনিয়ে নেব। কিন্তু নীলা তুহিনকে ডাকলো না। তুহিন সত্যি অনেক বেশি অবাক হলো। তুহিন কথাগুলো বলল আখিকে শুনিয়ে শুনিয়ে, কিন্তু নীলা কথাগুলো শুনেও না শোনা ভান করে থাকলো। তুহিন যথারীতি অফিসে চলে আসলো। অফিসে এসে তুহিন পিয়নকে দিয়ে যথারীতি নাস্তা আনলো। নাস্তা খাওয়ার পরে তুহিন অফিসে কাজ করতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। কিন্তু প্রতিদিনের মতো কাজে বেশি মনোযোগ দিতে পারছে না। মনোযোগ দিবেই বা কী করে? তার প্রিয় মানুষটা যে এমনটা পরিবর্তন হয়ে যাচ্ছে দিনকে দিন, তুহিন এটা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলো না। প্রতিদিন দুপুরবেলা খাওয়ার সময় নীলা তুহিনকে কল দেয়, কিন্তু নীলা তুহিনকে আজকে কল দিল না। তুহিন তাকে কল দিল, কিন্তু ফোনটা ওয়েটিং। আর বেশ কিছুক্ষণ পরেই নীলা তখন তুহিনকে কল ব্যাক করলো। আর তখন তুহিনকে বলতে লাগলো, কি ব্যাপার, এত কল দিচ্ছ কেন? আমি তোমার ফুপুর সঙ্গে কথা বলছিলাম, আমাদের বিয়ে হয়েছে সেটা নিয়েই কথা বলছিলাম। এতবার কল দেওয়া লাগে নাকি? আমি তো তোমাকে এমনিতেও একটু পরে কল দিতাম। আজব। আচ্ছা নীলা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি কোনো কারণে ডিপ্রেশনে আছো, নাকি আমি তোমার কাছে কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? তোমার ব্যবহার দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে তোমাকে আমি যেমন দেখেছিলাম তুমি তেমনটা নেই। তুমি রিলেশনে থাকা অবস্থায় একভাবে ছিলে, বিয়ের কিছুদিন পর্যন্ত তুমি ঠিক ছিলে, কিন্তু এখন তুমি ঠিক নেই। আমার কাছে মনে হচ্ছে তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ। দেখো, আমার কাছে কোনো কিছু লুকাবে না। তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। তুমি কি কারণে আমাকে অ্যাভয়েড করে চলছো এটা আমাকে বলো, না বললে আমি কি করে বুঝবো? আর আমার তো মনে হয় না আমি তোমার সাথে কোনো অন্যায় করেছি। আমার কাছে তো সব কিছুই স্বাভাবিক লাগছে। আরে আমার আবার কি হবে? আমি এমনিতেই পড়াশোনা চাপিয়ে আছি, আমি মাস্টার্স করবো, সেজন্য ভর্তি হয়েছি। বাবা টাকা দিয়েছিল আর ফুপুর সঙ্গে কথা বলছিলাম, সেজন্য মেজাজ ঠিক রাখতে পারিনি। তুমি কেন শুধু শুধু এমন করছো? আর সকালবেলা নাস্তা খেয়ে গেলেই পারতে, অফিসে তো কাজ। তবুও তো নাস্তা করে নেওয়া ভালো ছিল না? এখন দুপুরের সময়, তুই সকালবেলা নাস্তার কথা বলছো কেন? তোমার কি সকাল থেকে একটু সময় পাওনি যে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করার জন্য আমি কি আসলেই নাস্তাটা খেয়েছি কি না? তুমি বাড়িতে কি এমন কাজ করো? বাড়িতে তো মা মোটামুটি সব কাজ করে দেয়, তুমি শুধু রান্নাবান্না করো। এই রান্নাবান্না করতে তোমার সকাল থেকে দুপুর পর্যন্ত লেগে যায়। দেখো, তুমি আমাকে এসব নিয়ে কখনো কথা বলবে না। আমি চাই না তুমি আমাকে এসব নিয়ে কথা বলো, তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আমি যে তোমাকে বিয়ে করেছি এটা তোমার 7 জন্মের ভাগ্য, কারণ তোমার তো কোনো ক্ষতি ছিল না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। নাহলে কি তোমাকে বিয়ে করতাম তোমার মতো ছেলেকে? তুমি ছিলে তখন বেকার, আর এখন কত টাকা বেতন পাও? তুমি কি আমার চাহিদাগুলো পূরণ করতে পারো না। তবুও আমি মানিয়ে নিয়েছি, কিন্তু এভাবে দিনের পর দিন কাজ করতে থাকলে তো আমি পুরো শেষ হয়ে যাব। সেই জন্য আমি আমার পড়াশোনা শুরু করেছি। আমি জানি না তোমার কি হয়েছে, আমি মানছি যে তোমার মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে, তুমি আর কোনো কিছু বলো না, আমি কল রাখলাম। আর মাথা ঠান্ডা করো, আর দুপুরে খেয়ে নিও, আমিও খেয়ে নিচ্ছি। এই বলেই তুহিন কল কেটে দেয়। তারপর কাজ করতে শুরু করলো। আর এদিকে বিকেলবেলা তুহিন অফিস থেকে বের হয়ে সে কারখানা যেতে লাগলো। ওখানে কাজের জন্য ফাইল নিতে বলেছে তার অফিসের বস। তুহিন হঠাৎ করে রিক্সার মধ্যে নীলার সাথে কাউকে বসে থাকতে দেখছে। আর তুহিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তখন ছেলেটাকে রাস্তার মারতে শুরু করলো। আর তখন নীলা বলতে লাগলো, প্লিজ
তুমি আমার কথাগুলো একটু বুঝতে চেষ্টা করো। তোমার দেখার মাঝে অনেক ভুল আছে। আমি তোমাকে ঠকাইনি, আমিও তোমাকে ভালোবাসি, নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। চুপচাপ চলে আসলো আর অফিসের ফাইলটা নিয়ে সে সন্ধ্যার সময় বাসায় চলে আসলো একা। আর এসে দেখতে পেলো নীলা আজকে বাসায় আসেনি। আর তখন তার মা তাকে জিজ্ঞাসা করতে লাগলো নীলা কোথায়। আর তখন তুহিন বলতে লাগলো সে পড়াশোনার জন্য। তার মা বুঝতে পারলো তাদের মধ্যে কিছু না কিছু হয়েছে, আর সেজন্য তুহিনকে বলতে লাগলো, কিরে তুহিন, তোর কি হয়েছে? আজ 3 দিন হলো আমি এই বাসায় এসেছি, অথচ বৌমাকে দেখতে পেলাম না। তোদের মাঝে কি কোনো কিছু হয়েছে? দেখ, হয়ে থাকলে বৌমাকে তার বাবার বাসায় পাঠানো তোর একদম উচিত হয়নি। নিজেদের মধ্যে সমস্যা হবে, সেটা আবার মিটমাট করতে হবে। আসলে মা, তোমাকে আমি কি বলবো, আমি আসলে কোনো কিছুই বুঝতে পারছি না। না, আমি চাই না সে আমার সঙ্গে থাকুক, সে আমার আর নেই মা। তুমি এটার ব্যাপারে আর কোনো কিছু আমাকে বলো না, আমাকে কোনো প্রকার কোনো প্রশ্ন করবে না প্লিজ। তোমার পায়ে ধরে বলি, আমি হয়তো ভুল করেছি, কিন্তু মা আমাকে অন্য কিছু জিজ্ঞাসা করো না। জানি না তোদের মাঝে কি হয়েছে, সেজন্য বৌমা হয়তো চলে গেছে। ঠিক আছে, আমি তোকে কোনো কিছু জিজ্ঞেস করব না, কিন্তু একটা কথা মনে রাখবে, আমরা যা কিছু শুনি, যা কিছু দেখি, এটার মাঝেও অনেক ভুল থাকতে পারে। সবকিছু ভেবেচিন্তে কাজ করিস। এই বলে তুহিন এর মা চলে গেল। আর তারপর তুহিন একাই চুপচাপ শুয়ে পড়লো। পরদিন সকালবেলা তুহিন যথারীতি অফিসে চলে আসলো। অফিসে আসার পরে সে কাজ করতে লাগলো। আর সারাদিন অফিস করার পরে যখনই বাসায় আসতে লাগলো, তখনই কয়েকজন ছেলে তাকে ঘিরে ধরলো। আর ছেলেগুলো বলতে লাগলো, কিরে, তুই নাকি অনেক বড় চাকরি পেয়েছিস, আর এর জন্য নাকি অনেক বড় পাওয়ার হয়ে গেছে তোর। তুই কি নেহাল ভাইয়ের খবর জানিস না? নেহাল ভাই তোকে কি করতে পারে? নেহাল ভাই জেল থেকে ছাড়া পেয়েছে, এবার তোর খবর আছে। দেখো, শুধু শুধু ঝামেলা করতে আসিস না, ঝামেলা করলে কিন্তু তোদের খবর আছে। তোরা একটাও জীবিত ফিরে যেতে পারবি না। আর তোদের ভাইকে বলে দিস আর কখনো যেন আমার আর নীলার দিকে না তাকায়। বাসায় শুয়ে শুয়ে কান্না করছিলাম। এটা ছাড়া আমার আর কোনো কথাই করার নেই, কারণ আমি মানুষটাকে বোঝাতে পারিনি। আসলে তুমি যেটা দেখেছিলে সেটা একদমই ভুল, কারণ ওরা তোমাকে মারতে চায়। আমি চাইনি তুমি আমার কাছ থেকে হারিয়ে যাও। আর সেই কারণে ওই ছেলেটার সঙ্গে আমি শুধুমাত্র কথা বলেছি তোমাকে বাঁচানোর জন্য। আর ওর সঙ্গে যদি আমি কথাবার্তা না বলতাম, না চলতাম, তা ওই ছেলেটা তোমাকে মেরে ফেলতো। এটাই কি আমার অপরাধ? আমি তো তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি, তুমি আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিলে। আমি এসে ভাবছি আর কান্না করছি। আর এভাবে পার হয়ে যায় কয়েকটা দিন। এদিকে তুহিন ছেলেগুলোকে মারতে থাকলো। আর এদিকে পেছন থেকে এসে নেহাল মাথায় আঘাত করলো। মাথায় আঘাত করার পরে দৌড়ে সেখান থেকে চলে গেল। তারপর কয়েকজন মিলে তুহিনকে হাসপাতালে ভর্তি করলো। তারপর তার পরিবারকে খবর দেওয়া হলো। আর বর্ষণ করার পরে তুহিন কোমায় চলে গিয়েছিল। আজকে প্রায় 5 দিন পরে তুহিনের জ্ঞান ফিরল। ডাক্তার তখন বলতে লাগলো, যাক, আলহামদুলিল্লাহ, আপনার প্রায় 5 দিন পর জ্ঞান ফিরেছে। আর এই যে ম্যাম, আপনি একটু আমার কেবিনে আসুন, আপনার সঙ্গে জরুরি কথা বলতে হবে। এদিকে তুহিন নীলাকে দেখতে পারল, সে কান্না করছে। হ্যাঁ, নীলার কান্না দেখে তার সহ্য হলো না। সে নীলাকে ডাকতে লাগলো। নীলা তার পায়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো এটা ছাড়া আমার কাছে কোনো কিছু করার ছিল না। নীল আমার সঙ্গে ফোন দিয়ে বলেছিল, আমি যদি তোমাকে কষ্ট না দিই, আমি যদি তোমাকে এরকম না করি, তাহলে সে তোমাকে মেরে ফেলবে। আর তার কথাই চলতে হয়েছে। আমাকে এতদিন এটা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। অনেক ভালোবাসি তোমাকে, আর সেই কারণে তোমাকে হারাতে চাইছিলাম না। তুমি এই কথাটা কেন আমাকে আগে বললে না? তুমি শুধু শুধু কেন আমাকে এতদিন কষ্ট দিলে? আরে আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা তুমি বোঝো? আমি জানি তোমার কতটা কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা ছাড়া কোনো কিছু করার ছিল না। আমি ভয় তোমাকে কোনো কিছু বলতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পরে তুহিন নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। যা শক্ত করে জড়িয়ে ধরে সেও কান্না করতে শুরু করলো। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। এখন মোটামুটি তুহিন সুস্থ হয়ে গেছে। আর বাসায় নিয়ে আসার পরে কয়েকটা দিন রেস্ট নেওয়ার পরে এসে মোটামুটি সুস্থ হয়ে গেল। আর এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 1টা বছর। তুহিন অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে আর কান্না করছে, কারণ তার মানুষটা যে
ভেতরে আছে। সময়টা যেন কোনোভাবেই কাটতে যাচ্ছে না। আর কিছুক্ষণ পর এই নার্স বের হলো, আর নার্স বের হওয়ার পরে বলতে লাগলো, রোগীরও ও নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনার রক্তের গ্রুপটা নিশ্চয়ই ও নেগেটিভ। আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আসেন, না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না, আর বাচ্চাটাকেও বাঁচানো সম্ভব না। এই কথা বলার পরে তুহিন তাড়াতাড়ি করে ওই নার্সের সঙ্গে গেল। আর নার্সের সঙ্গে যাওয়ার পরে এক ব্যাগ রক্ত দেওয়ার পরে সে আবারও চলে আসলো অপারেশন থিয়েটারের সামনে। প্রায় 1.5 ঘন্টা পরে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার বেরিয়ে আসার পরে তখন তুহিন দৌড়ে ডাক্তারের কাছে যায়। আর তখন ডাক্তার বলতে লাগলো, আপনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আপনার স্ত্রী এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। মা মেয়ে দুজনেই ভালো আছে। আপনি একটু পরে কেবিনে গিয়ে দেখা করতে পারবেন। একটু পরেই নীলাকে এই কেবিনে দেওয়া হলো। তুহিন তার মেয়েটাকে করে নিয়ে কেবিনে গেল। আর কেবিনে যাওয়ার পরে দেখলেও সে চোখ বন্ধ করে আছে। তুহিনকে দেখে চোখ খুলল। তুহিনকে দেখেও না দেখার ভান করে অন্য পাশে তাকিয়ে আছে। তুহিন তার মেয়ের সঙ্গে দুষ্টুমি করছে। তুহিনকে দেখে তার ছোট্ট মেয়েটা হাসছে। সত্যি এরকম মুহূর্তটা ভোলার মতো নয়। তুহিন তার মা বাবাকে কল দিল হাসপাতালে আসার জন্য। আর তুহিন তার মেয়ের সঙ্গে কথা বলছে। তুহিন বলল, আম্মু তোমার মতো কথা বলে না কি আর করা? তাহলে তোমাকে নিয়ে আমি চলে যাই তোমার দাদুর কাছে। তোমার আম্মু তো একা একা থাকতে শিখে গেছে, আর আমাকেও তো মনে হয় না ক্ষমা করবে। তাহলে চলো দুজন চলে যাই। তো যদি আমার মেয়েকে নিয়ে যায় তাহলে কিন্তু তার অবস্থা খারাপ করে দিব। আমার মেয়েকে নিতে হলে আমাকেও নিতে হবে, আর না হলে আমার মেয়েকে এখানে রেখে যেতে হবে। এটা শুধুমাত্র আমার মেয়ে। ও তার মানে এটা যদি তোমারই মেয়ে হয়, তাহলে এই মেয়েটা যে কিভাবে সেই গল্পটা একটু বলবে না? মানে একা একা তো আর মা হওয়া যায় না, কারোর তো সাহায্য প্রয়োজন। এখন কিন্তু সত্যি সত্যি রাগ উঠছে আমার। এত কষ্ট দেওয়ার মানেটা কি? আমি ভালোটা চেয়েছিলাম, আর উল্টো আমি এতটা কষ্ট পেলাম। কেন এসেছো আমার কাছে? আমাকে দেখার জন্য? মরে গেছি কিনা? আমি মরে গেলে তো তুমি বেঁচে যাও, তাই না? কিছুক্ষণের মধ্যেই তুহিনের মা বাবা বোন চলে আসলো। আর তুহিন তার মেয়েটাকে তার মায়ের কাছে দিল। তুহিনের আম্মু অনেক খুশি হয়েছে। তুহিনের আম্মু নীলার সঙ্গে কথা বলে ছোট্ট মেয়েটাকে নিয়ে বের হয়ে গেল। আর এদিকে তুহিন ক্যাবিনে প্রবেশ করে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর নীলা তুহিনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর তখন বলতে লাগলো, শয়তান বজ্জাত মেয়েকে পেয়ে এখন আমাকে ভুলে গেছো? আর কখনোই তুমি আমার কাছে আসবে না, আর কখনোই তোমাকে আমি আদর করতে দিব না। তুমি ভালো না হলে তুমি দিন দিন অনেক বজ্জাত হয়ে যাচ্ছ। এত ভালোবাসি, তো ভালোবাসার গুরুত্ব দাও না তুমি। ও তাই নাকি? তাহলে তো এবার খুব ভালো করে গুরুত্ব দিতে হয়। আগের বার ভালোবাসাটা সঠিকভাবে পাইনি, এবার আরেকটু ভালোবাসা দেই। আরও একটা এরকম কন্যা নিয়ে আসি। তাই নাকি বস? এত সহজে হচ্ছে না। কমপক্ষে 2 বছর বিরতি নিব। আমাকে কি মেরে ফেলতে চাও? আমি এখন স্বামীর ভালোবাসা পেতে চাই। 2 বছর পরে আরেকটা নিয়ে যাবে। আপাতত স্টপ। তুহিন শক্ত করে নীলাকে জড়িয়ে ধরল। আর তখনই নীলার বাবা মা কেবিনে প্রবেশ করলো। তুহিন তাড়াতাড়ি করে ছেড়ে দিল। দুজনেই লজ্জা পেয়ে গেছে, কারণ ওনারা তুহিন আর নীলাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখেছেন। তুহিন লজ্জায় আর কেবিনে না থেকে চলে গেল। আর কিছুক্ষণ পরে ওনারা যখন বের হলো, তখনই আবার কেবিনে এসে নীলাকে কপালে আলতো করে চুমু দিল। আর তখন নীলা জড়িয়ে ধরল। আর তখন নীলা বলতে লাগলো, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার এখানেই থাকতে ভালো লাগছে না। আমি তোমার সঙ্গ পেতে চাই। আমার আর কোনো কিছু লাগবে না। আরে ডাক্তার বলেছে আরও 3 দিন থাকতে হবে, আর আমি তো পাশে আছি। এত চিন্তা কিসের? এখন একটু ঘুমাও, তাহলে কাজে দেবে। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এভাবে তো আমার ঘুম হবে না। তুমি তো খুব ভালো করে জানো তোমাকে ছেড়ে আমি ঘুমাতে পারি না। তুহিন নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।